অনেকক্ষণ থেকে মাথাটা ধরা ধরা লাগছে, পড়তে মন লাগছে না। হাতের বইটা ঠেলে সরিয়ে রেখে সতু ঠাকুমার চৌকির একপাশে শুয়ে পড়ে হাই তুলে বলে, ঠাকুমা, পড়া টড়া ছেড়ে দিচ্ছি, বুঝলে। নবদুর্গা ঘরে হাই পাওয়ারের লাইট জ্বলা সত্ত্বেও চৌকির একধারে টুলের উপর মোমবাতি জেলে নিবিষ্ট চিত্তে একখানি কাঁথায় ফুল তুলেছিলেন অবশ্য বিনা চশমাতেই। তবে মোমবাতির খরচ তাঁর আছে, কারণ কাঁথায় ফুল তোলা তাঁর দুরন্ত নেশা। কেন কার জন্যে সেসবের ধার ধারেন না তিনি। একখানি শেষ হলেই আর একখানিতে হাত দেন। সতু মনটি ঝুমঝুমি বুলবুলদের মতো মাথা ধরার বালাই তাঁর নেই। শুধু ওই উঁচু থেকে বিদ্যুতালোকে ছুঁচ ঠাওর করতে পারেন না। বলেন, ওসব ইংরেজি আলো টালো তোদেরই ভালো বাছা, আমাদের চোখে সেজের আলোই খাটে। তাঁদের আমলে রীতিমতো বিদুষী বলে গণ্য ছিলেন নাকি নবদুর্গা। তবু বাতিকে বলেন সেজ। এই নিয়ে নাতি নাতনিরা হাসে। অবশ্যই ঠাকুমার অনেক কথা নিয়েই হাসে ওরা। তবে আপাতত নবদুর্গাই নাতির কথায় হেসে ফেললেন। বললেন, কেন, পড়া কি অপরাধ করলো? ভীষণ অপরাধ ঠাকুমা, বেশি বিদ্যে হলে আর চাকরি বাকরি হবে না। নবদুর্গা হেসে বলেন, মন উড়ু উড়ুর বয়স হয়েছে, পড়তে মন লাগছে না তাই বল। বুড়ি পেয়ে বোকা বোঝাতে আসিস নে। সত্যি সত্যি, তিন সত্যি ঠাকুমা, মন উড়ু উড়ু? দূর, এ কি আমাদের ঠাকুরদার আমল গো, যে 20 বছরে মন উড়ু উড়ু করবে? আমরা অত পাকা ছেলে নই। নবদুর্গা পাকা ভ্রুতে ভ্রুভঙ্গি করে বলেন, না, তা কি আর করে ঠিকই, তবে চারিদিকের গতিক দেখে প্রকাশ করতে ভরসা পাস না, এই যা। মনে মনে তো জানিস মাথার উপর দুটো দাদা বসে, 39-এর আগে তো আর কোণে জুটবে না। কিন্তু নেকাপড়ার কি বললি শুনি, 3 সত্যি তো করে বসলি। আইন পাস হয়ে গেছে, MA বিয়েরা আর চাকরি পাবে না, বিদ্যেটাই এখন ডিসকোয়ালিফিকেশন, মানে আর কি, দোষের হয়ে গেছে ঠাকুমা। নবদুর্গা ছুঁচে সুতো পরাবেন বলে বাগিয়ে ধরেছিলেন। সে কাজ স্থগিত রেখে অবাক হয়ে বলেন, এ আবার কি অনাছিষ্টি কথা? এ যে সেই বিদ্যে সুন্দরের পালার ছড়ার মতন বলছিল, গুণ হইয়া দোষ হইল বিদ্যার বিদ্যায়। ঠিক 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 বলেছ ঠাকুমা, এ যুগের নীতি ওই, একালে গুণই দোষ, এর নাম কালধর্ম। নবদুর্গা ছুঁচে সুতো পরিয়ে নিয়ে নতুন ফুলে সেটি সংযোজনা করে ধীরে সুস্থে বলেন, তা যদি বললি ভাই, ও শুধু এ কালের দোষ নয়, সব কালেরই। আমাদের আমলেও প্রেবাত ছিল, অতি ঘরন্তি না পায় ঘর, অতি সুন্দরী না পায় বর। সতু ঠাকুমার বালিশটা টেনে নিয়ে গুছিয়ে ঘাড়ের তলায় দিয়ে বলে, সে তো ভাগ্যের বা অদৃষ্টের কথা ঠাকুমা, আইনে এমন ছিল, ধরো না কেন এখনকার দিনে যেমন। নবদুর্গা ওর কথার মাঝখানেই বিমনাভাবে বলেন, তাও ছিল বই কি, তখন আইন মানেই সমাজ। সমাজে ব্যবস্থাটা কি ছিল বল? যে যত বড় কুলিনের ঘরের মেয়ে, তার কপালে তত দুর্গতি। কুলিন কন্যে বলে গুমর করলে কি হবে? ওই তোদের চাকরি না কি বলছিস, ওর মতনই তাদের ভাগ্যে আর বর জুটত না। ভঙ্গ বংশজের গলায় মালা দেওয়া চলবে না, কুলিন বরও জুটবে না। তাহলেই দেখ, গুণ হয়েই দোষ। সতুর আপাতত বিমনা মন অলস কৌতূহলে কৌতূহলী হয়ে ওঠে। সে ঠাকুমার হাত থেকে সেলাইটা টেনে সরিয়ে দিয়ে বলে, রাখো তোমার শিল্পকলা, তোমাদের সেকালের গল্প বলো দেখি। আমাদের কালের আবার গল্প? নবদুর্গা নিজের যুগকে নস্যাৎ করে দেন। আরে মশাই, সতু হাসতে হাসতে বলে, ওই কুলিন কন্যাদের গল্পই একটু করো না। নবদুর্গা ভেবে নিয়ে বলেন,
আমাদের আমলে অবশ্যই অত কুলিনে কাণ্ড ছিল না। একটা ঘাটের মরার সঙ্গে 100টা মেয়ের বিয়ে দেওয়ার কেলেঙ্কারও বন্ধ হয়ে গিয়েছিল। তবে শুনেছি আমাদের ঠাকুমা দিদিমার কাছে, আমার দিদিমার বড় বোনেরই তো কুল বজায় রাখতে ফুল গাছের সঙ্গে বিয়ে হয়েছিল। শেষে সেই বড় বোনই মরণকালে বাপকে দিব্যি দিয়ে যান, বংশে যেন এমন কুপ্রথা আর না চলে। সতু বালিশ থেকে মাথা তুলে বলে, সেকালের বাপ মাগুলো কি নিষ্ঠুর আর স্বার্থপর ছিল ঠাকুমা। কুল মানে কি? শুধু তো নিজের অহংকারটি বজায় রাখবার জন্যে মেয়েগুলোর জীবন একেবারে নষ্ট করে দিত। নবদুর্গা একবার পাশের ঘরের দিকে, অর্থাৎ নিজের ছেলের বউয়ের দিকে কটাক্ষপাত করে বলেন, তা তোদের একালের মা বাপও কম স্বার্থপর নয় বাপু। একালেও তো দেখতে পাচ্ছি সকল মেয়েরই কুলীনকন্যের দশা, আর ছেলেগুলো সব যেন বংশজের ছেলে। নবদুর্গা নেহাত অবুঝ বুড়ি নয়, প্রত্যেক বিষয়েই বেশ বুঝবান আছেন, কিন্তু এই একটি বিষয়ে বেজায় অবুঝ। নাতি নাতনিদের বিয়ের বয়স চলে যাচ্ছে, অথচ বিয়ে হচ্ছে না, এ তিনি মোটেই বরদাস্ত করতে পারেন না, এবং এই না হওয়ার জন্য সম্পূর্ণ দোষী সাব্যস্ত করে রেখেছেন নিজের পুত্রবধূকে। বলেন, ঝঞ্ঝাট আর পয়সা খরচের ভয়ে কর্তাগিন্নির এই গাফিলতি, নইলে চেষ্টা করলে নাকি আবার ছেলে মেয়ের বিয়ে হয় না। সতু অবশ্য এত বড় একটা সামাজিক সমস্যার প্রতি দৃকপাতও করে না। সে একগুঁয়েমির সুরে বলে, ওসব সেকাল একাল রাখো ঠাকুমা, চিরকালই সেকালের চেয়ে একাল খারাপ হয়ে থাকে। ফুল গাছের সঙ্গে বিয়ে কী জিনিস তাই বলো শুনি। নবদুর্গা পা মুড়ে গুছিয়ে বসে বলেন, আমারও শোনা কথা, তবে প্রত্যক্ষ মানুষটাকে দেখেছি বটে। দিদিমার বোন, আমাদের মাসি দিদিমার কথা বলছি। কাঁচা সোনার মতো রং, মোমবাতির মতো হাত পা, কাটা চুলে আর একখানা মটকার থানেও চেহারার কি জলুস। দিদিমার বাবা ছিলেন মহাকুলীন, প্রথম মেয়েকে দিয়ে আরও কুলমর্যাদা বাড়াবেন তাই কোট করে বসে আছেন, নৈকস্য কুলীন পাবো তবে মেয়ের বিয়ে দেব। মেয়ে এদিকে 18-20 পার হয়ে গেল। সতু বিস্ফারিত লোচনে বলে, সে কি ঠাকুমা, এত বড় মেয়ের বিয়ে না দিতে পেরে জাত গেল না তাঁর? সেকালে তো শুনেছি মেয়ের 10 বছর বয়স হলেই জাত যেত। আহা, সে যাদের যেত তাদের যেত, কুলীনের ঘরে যেত না। কুলীনের ঘরে কত মেয়ে চিরকুমারী থেকে যেত শুনেছি। দিদিমার বাবা অবশ্যই মেয়ের বিয়ের জন্যে ঘটক লাগিয়েছেন চারদিকে, কিন্তু এমন সোনার প্রতিমে মেয়েকে নেহাত ঘাটের মরা বিয়ে ব্যবসা কুলীনের হাতেও সঁপে দিতে ইচ্ছে নেই, তাই দেরি হচ্ছে। মেয়ের যখন 22 বছর বয়স, তখন নাকি চাঁদমোহন ঘটক এমন এক পাত্তরের সন্ধান এনে দিল যে চমকে যাবার মতো। ছেলে সুতানুটিতে কোম্পানির চাকরি করে, জামা গায়ে দেয়, সাহেবদের সঙ্গে কথা কয়, ফরাসি পড়ে পণ্ডিত হয়েছে, অথচ নৈকস্য কুলীন। তার উপর আবার নাকি রাজপুত্তুরের মতো চেহারা, তার উপর আবার এখনো একটাও বিয়ে করেনি। বলেছে বড় সড়ো সুন্দর মেয়ে পেলে এখন বিয়ে করে। ফুলেশ্বরীকে দেখলে তো গলেই যাবে। শুনে দিদিমার মা তো আহ্লাদে উলসে উঠলেন, আবার যে যেখানে ছিল ঘটককে ধন্যি ধন্যি করতে লাগলো, কারণ একবারে বর তখন বৈকুণ্ঠের নারায়ণের মতো দুর্লভ, তার উপর আবার কোম্পানির চাকরি, নবাবী বা কে, সেই বা কে। কিন্তু দিদিমার বাবা রামতারণ মুখুজ্জে বেঁকে বসলেন, বললেন, সাহেবের ঘরে চাকরি করে, তার কি আর জাত আছে? যে ছেলের ব্রাহ্মণত্ব বজায় আছে এমন পাত্তর জোগাড় কর চাঁদমোহন। চাঁদমোহন ঘটক জিভ কেটে বলল, আহ, ছি মুখুজ্জে মশাই, এ আপনি বলছেন কি? আমি কি আর না জেনে শুনে এ খবর এনেছি?
মহানিষ্ঠাবান ছেলে, ত্রিসন্ধ্যা গায়ত্রী না করে জল গ্রহণ করে না, নিত্য ভাগবত পাঠ, চণ্ডী পাঠ, সপাক অন্ন আহার, কিচ্ছুর ত্রুটি নেই। তবে হ্যাঁ, কোম্পানির কাজ করে বটে, কিন্তু তাতে কি, তাদের স্পর্শও করেনি একদিনের জন্যেও। রামতারণ হেসে বললেন, শ্লেচ্ছর অন্ন তো খাচ্ছে, সে যে স্পর্শের বাবা চাঁদমোহন। চাঁদমোহন বললে বিশ্বাস করবেন কিনা জানি না মুখুজ্জে মশাই, মেলেচ্ছর দেওয়া বেতনের চাঁদি মোহর সে করে আঙুলেও ছোঁয় না। বেতনের সময় তার কারকুন হারান কায়েত হাতে করে নেয়, তারপর গঙ্গায় চুবিয়ে এনে তবে রাজমোহনের হাতে দেয়। রাজমোহনকে? কি গেরো, ওই তো নাম পাত্তরের। তা সেই রাজমোহন আবার সেই মুদ্রা তুলসীর দ্বারা শোধিত করে নিয়ে তবে গ্রহণ করে। দরজার আড়ালে থেকে ফুলেশ্বরীর মা বীরেশ্বরী মুহুর্মুহু পলকে কম্পিত হতে থাকেন, আবার মুহুর্মুহু হতাশায় ভেঙে পড়তে থাকেন। স্বামীর মুখ তো তিনি দেখতে পাচ্ছেন না, দরজার আড়ালে থাকলেও এক গলা ঘোমটা টানা, শুধু গলার স্বর থেকে ভাব ধরতে চেষ্টা করছেন। আশায় আশায় ভাবলেন, তুলসীর দ্বারা শোধনের খবর জানার পর রামতারণ অবশ্যই নরম হবেন, কিন্তু তেমন ভাব কই। রামতারণ বললেন, মুদ্রা শুদ্ধি করলে আর কি হবে চাঁদমোহন, দোষ তো মুদ্রাখণ্ডে লেগে থাকে না, দোষ তার উপসত্ত্ব গ্রহণে। চাঁদমোহনও তেমনি ধরিবাজ, বলল, আজ্ঞে তা যদি বললেন তো বলি, গোবিন্দপুরে পৈতৃক ধান জমি আছে 50 বিঘে, তাতেই সম্বৎসরের ভাত কাপড় চলে। তাছাড়া বাগানে ফল, পুকুরে মাছ, উঠোনে তরকারি। রামতারণ কৌতূহলী হয়ে জানতে চান, তাহলে বেতনের মুদ্রা কি হয়? চাঁদমোহন তৎক্ষণাৎ বলল, আজ্ঞে গরিব দুঃখীকে বিলোয়। মিছে কথা তো আর ঘটক মুখ পোড়াদের মুখে আটকাতো না। বীরেশ্বরের প্রাণটা করকর করে উঠল। হায় হায়, অত টাকা বিলিয়ে নষ্ট করে, সে সংসার আমার ফুলুর হাতে পড়লে। কিন্তু বিলোনোর কথায় রামতারণ যেন একটু সন্তুষ্ট হলেন, বললেন, সেটা ভালো কথা, কিন্তু ওই যে বললে পিরহান গায়ে দেয়, ওতেই যেন মনটা কেমন সায় দিচ্ছে না। ব্রাহ্মণ পণ্ডিতের বস্ত্র আর উত্তরীয়ই প্রকৃত সাজ। চাঁদমোহন সঙ্গে সঙ্গে বলল, আজ্ঞে মুখুজ্জে মশাই, গোরা বেটাদের যে আবার অনেক ফৈজত, পিরহান গায়ে না দিয়ে ওদের দপ্তরে কাজ করা চলবে না, বাধ্য হয়ে পড়তে হয়। তবে আমাদের সেই পাত্রটি গৃহে প্রত্যাগমন করে গঙ্গাজল দ্বারা গাত্র মার্জনা না করে জলগ্রহণ করে না। রামতারণ তবুও কিন্তু তুলেছিলেন, কিন্তু বীরেশ্বরী আর থাকতে পারলেন না। শাঁখা, খাড়ু, লোহা সবগুলো ঝনাত ঝনাত করে বাজাতে শুরু করলেন। চাঁদমোহন অবহিত হয়ে বলল, মুখুজ্জে মশাই দেখুন, মা জননী বোধহয় কিছু বলছেন। অগত্যা মুখুজ্জে মশাই ফিরে দাঁড়ালেন। ফুলেশ্বরী আকুল হয়ে ফিসফিস করে বললেন, ওগো, তুমি আর ওজোর আপত্তি করো না, আমার ফুলুকে ওই বরের হাতেই দাও। রামতারণ দ্বিধাগ্রস্ত হয়ে বললেন, ফুলি আমার প্রথম সন্তান, ভেবেছিলাম ওকে এমন ঘরে দেব যে উপর থেকে 7 পুরুষ আশীর্বাদ করবেন। বীরেশ্বরী চোখ মুছে বললেন, তোমরা শুধু ঘরই দেখবে, বর দেখবে না? রামতারণ গম্ভীরভাবে বললেন, বর কি এমন ভালো দেখছো তুমি, শ্লেচ্ছের দাস? বীরেশ্বরী 22 বছরের মেয়ে বুকে নিয়ে বেড়াচ্ছেন, তাই সাহস না বেড়ে উপায় কি? তিনি বললেন, কোম্পানির চাকরি এখন অনেকেই করছে, এরপর দেখো সবাই করবে, অত বিচার কোথায় থাকবে তোমাদের? যতদিন থাকে। তোমার পিসির মতো জন্ম আইবুড়ি করে রাখতে চাও আমার সোনার ফুলুকে? রামতারণ বিশ্বস্ত মুখে বললেন, আমার পিসি ফুলির চাইতে 10 গুণ সুন্দরী ছিলেন। ওসব কথা আমি জানি না, তুমি এই ছেলেরই ভালো করে খোঁজপত্তর করো। ঘটক ঠাকুর তো বললেন ফুলে মেল যদু ঠাকুরের বংশ। রামতারণ গলা নামিয়ে বললেন,
ঘটক ঠাকুররা অমন অনেক কথাই বলে থাকেন, সে কথা যাক, বেশ আমি অনুসন্ধান করব। হয়তো কোনোখানে একটু বাপের প্রাণ ছিল, তাই রামতারণ মুখুজ্জে তখনকার মতো নরম হলেন। তারপর শুনতে পাই নিজেই নাকি তিনি একদিন চাঁদমোহন ঘটককে সঙ্গে নিয়ে নৌকো করে সুতনুটি গিয়েছিলেন। ঘটকের কপাল ভালো, রাজমোহন নাকি তখন কোম্পানির দপ্তর থেকে ফিরে সদ্য স্নান করে উঠেছেন। সন্ধ্যা হয় সেই ঝিকিমিকি বেলায় পাত্তর দেখলেন রামতারণ। খালি গা, আগুনের মতো টকটকে রং, লম্বা চওড়া দেহ, গলায় ধবধবে পৈতের গোছ, সদ্য স্নাত ব্রাহ্মণ। দেখে রামতারণ কেমন হয়ে গেলেন, বিপরীত ভাবটা কাটল। ঘটককে বললেন, কথাবার্তা কও। ঘটকের কথা বুঝতেই পারছিস, এমনিতেই তো বড় দিদিমা সত্যি পরমা সুন্দরী ছিলেন, তার উপর ঘটকের বর্ণনা। মেয়ে হাসলে মুক্ত ঝরে, হেঁটে গেলে পদ্ম ফোটে, সবের উপর রামতারণের ঘর। রাজমোহনের বুঝি আর সবুর সয় না, তবু ধীর স্থিরভাবেই কথা কইলেন। বিদ্যে ছিল তো পেটে, মাথার উপর কেউ নেই, নিজেই নিজের অভিভাবক। কাজে কাজেই সঙ্গেই সব কথা হয়ে গেল। আর কুলিনের মেয়ের বিয়ের এক কথাই বা কি, শুধু 14 পুরুষের ঠিকুজি কুলুজিটা দেখে একবার মিলিয়ে নেওয়া, কোনো পক্ষের কোথাও কোনোখানে কুলভঙ্গ হয়েছে কিনা। রাজমোহনের কুলপঞ্জি ছিল, রামতারণ দেখে শুনে সন্তুষ্ট হলেন। সঙ্গেই শুভ লগ্ন দেখে দিন স্থির করে ফেলে বিদায় নিলেন রামতারণ। ঘটকের মুখে মুখে দুদিনের মধ্যে গাঁয়ে রাষ্ট্র হয়ে গেল। ফুলেশ্বরীর বর যা হচ্ছে এমন কেউ কখনো দেখেনি, শোনেনি। লোকের কথায় কথায় পাত্তরের 1 গুণ 100 গুণ হয়ে দাঁড়ালো। ফুলেশ্বরী সবই শুনছে। বুঝতেই পারছিস তার মনের অবস্থা। বিয়ের আশা তো বলতে গেলে কোনো কালে করেইনি, এদানিং তো একেবারে সে আশা ছেড়েই দিয়েছিল। হঠাৎ এই সংবাদ, যেন পথের কাঙালের কাছে রাজার রাজত্ব। তোরা তো নাটক নোভেল পড়িস, ভেবে দেখ কি স্বপনে বিভোর হয়ে আছে সে। দিদিমার মুখে শুনেছি। তখন আমার বয়স নেহাত কম, তবু বুঝতে পারতাম আহ্লাদে দিদির রূপ যেন আরও ফেটে পড়ছে। বিয়ের কথা পাকা হওয়া অবধি মা, পিসি, গাঁতো গোত্তর, পাড়া পড়শি সকলের কাছেই যেন ফুলেশ্বরীর আদর বেড়ে গেল। একে এক বরে বর, তাই আবার ফার্সি জানা মোটা বেতনের চাকরে বর। রামতারণের মতন আর বুঝো তো কেউ নয়, সকলেই জানে টাকার মতন জিনিস নেই। ফুলেশ্বরীর বরেন নাকি 1 কুড়ি 5 টাকা মাইনে। সতু হো হো করে হেসে ওঠে। কি, আমাদের বামুন ঠাকুরের চাইতেও কিছু কম? নবদুর্গা হাসলেন। তেমনি তখন টাকায় 2 মণ চাল ছিল। সে যা হোক, ফুলেশ্বরী তো হাওয়ায় ভাসছে। ওদিকে আনন্দ নাড়ুর চাল কোটা হচ্ছে, বড়ি দেওয়া হচ্ছে, সুপুরি কাটা, সলতে পাকানো হচ্ছে, তাঁতিদের ঘরে কাপড়ের বায়না দেওয়া হয়েছে। রামতারণ মুখুজ্জের অবস্থা ভালোই ছিল, কাজেই ফুলেশ্বরীর বিয়ের আলোচনায় গাঁ বেশ সরগরম রইল কদিন। তারপর এলো বিয়ের দিন। ফুলেশ্বরীকে হলুদ মাখা কোরা তাঁতের লালপাড় শাড়ি ছাড়িয়ে বালুচরি চেলি পরিয়ে দেওয়া হলো। কানে ঢেঁড়ি ঝুমকো, হাতে পিনখাড়ু, গলার চিক। কুলিনের মেয়ের এত গয়না হবার কথা নয়, কিন্তু বীরেশ্বরীর বাবা প্রথম দৌতুরির বিয়েতে যৌতুক দিয়েছিলেন এসব। 22 বছরের ফুলেশ্বরী 12 বছরের মেয়ের মতন চেলিতে, কোণে চন্দনেতে আর ঘামেতে একাকার হয়ে পিঁড়েই বসে আছে চণ্ডীর পুঁথি কোলে করে। একজন ঠান্দি এসে বর বশ করানোর তুক করে গেলেন। ওরা কুলো ডালা সাজিয়ে বসে, কিন্তু বর আর আসে না। নৌকো করে বর আসবে, গঙ্গার ঘাটে লোক মোতায়েন, বাচন্দরে খাড়া, বরের দেখা নেই। ওদিকে লগ্ন বয়ে যায়। প্রথমে ছুটোছুটি হাঁকাহাঁকি, তারপর কান্নাকাটি পড়ে গেল বাড়িতে। মেয়ে দপড়া হয়ে গেলে জন্মের মতন গেল।
দপড়া? সতু অবাক হয়ে বলে, সেটা আবার কি বস্তু ঠাকুমা? ও মা, দপড়া জানিস না? বিয়ের রাতে কোনো দুর্বিপাকে লগ্নভ্রষ্ট হয়ে গেলেই মেয়ে দপড়া হয়ে গেল। সে মেয়ে জন্মের শোধ না সধবা, না বিধবা, না আইবুড়ো হয়ে রইল। পুরু বললেন সেই কথা, বললেন লগ্নভ্রষ্টা মেয়ে আর জাতিভ্রষ্টা মেয়ে একই কথা। এই লগ্নেই মেয়ে সম্প্রদান করতে না পারলে মুখুজ্জে মশাইও পতিত হবেন। মুখুজ্জে মশাই পতিত হবেন, বোঝো কথা। নিজেই যিনি সমাজের মণি, বিধানদাতা, তিনি সইবেন এত বড় অপমানের কথা? রামতারণ মুখুজ্জের বংশে কেউ কখনো এত বড় অপমানের কথা শোনেনি। রামতারণ অন্ধকার মুখে বললেন, ঠিক আছে, মেয়ে আমি এই লগ্নেই সম্প্রদান করব। সম্প্রদানের জোগাড় উঠোনে নিয়ে যাওয়া হোক। উঠোনে সম্প্রদায়ের জোগাড় শুনে তো সবাই হাঁ। ব্যাপার কি রে বাবা? ব্যাপার আর কিছু নয়, উঠোনের গন্ধরাজ গাছটার সঙ্গে বিয়ে দেওয়া হবে। শুনে কর্তামা বীরেশ্বরী ডুকরে কেঁদে উঠলেন, ওগো, অমন সর্বনাশ করো না, ওর যে ভালো বর আসছে। ধমকের চোটে তাকে চুপ করিয়ে দেওয়া হলো। সামান্য একটা মেয়ে আগে না বংশমর্যাদা আগে? এ তো তবু ভালো, সধবা মেয়ের যা মানসমীহ তার সবটাই পাবে ফুলেশ্বরী। আর দপড়া হয়ে থাকলে যে কিছুরই অধিকারিণী নয়। কপালের কোণে চন্দন অনেকক্ষণ মুছে গেছে, বালুচরি চেলি ঘামে ভিজে লেপ্টে গেছে গায়ের সঙ্গে। চণ্ডীর পুঁথি কোল থেকে পড়ো পড়ো। পিঁড়িতে বসা ফুলেশ্বরীকে নিয়ে 4-5 জন ভগ্নিপতি সম্পর্ক গন্ধরাজ গাছটার সঙ্গে 7 পাখে বাঁধল। শুভদৃষ্টি আকাশের তারার সঙ্গে। পুরুত বললেন, আকাশের দিকে তাকাও মা, নক্ষত্রের সঙ্গে শুভদৃষ্টি হোক। নক্ষত্রের দৃষ্টিকেই পতির দৃষ্টি মনে করে চিরদিন সতীত্ব ধর্মে অটল থাকবে। নাপিত ছড়া কাটতে শুরু করলো, ভালো মন্দ লোক থাকো তো সরে যাও, ভালো মন্দ লোক থাকো তো সরে যাও। মন্দ চোখে যে চাইবে সে নিজের চোখের মাথা খাবে। 7 জন্ম কানি হবে, মহাব্যাধি কুষ্ঠ হবে। টুকটাক যে করবে তার আমার মতন হাত হবে। 1 মুঠো চাল 6 মাস খাবে, বগ্ন বেড়ি সার হবে। কার জন্যে এই রক্ষে কবচ, কাকে নিয়ে টুকটাক, সে ধার কে ধারে? বিয়ে যখন হচ্ছে অনুষ্ঠানের ত্রুটি না হয়। ছাদনা তলা থেকে সম্প্রদান পর্যন্ত সব সারা হয়ে কনেকে সেই গন্ধরাজ গাছের সঙ্গে গাঁটছড়া বাঁধা হচ্ছে। হঠাৎ বাহিরের বাজনা বেজে উঠল, বর এসেছে, বর এসেছে। বাচন্দরেরা ঘাট থেকে বরের সঙ্গে বাজাতে বাজাতে এসেছে। কি সর্বনাশ, এখন বর এলো যখন সব শেষ। বর আসেনি বলে যে যন্ত্রণা হচ্ছিল লোকের, বর এসেছে শুনে তার দ্বিগুণ হলো। হায় হায়, কি দুর্ভাগা কপাল মেয়েটার। সম্প্রদান হয়ে গেল, এখন বাজনা বাজিয়ে এলো রাজপুত্তুরের মতন বর। কাঠ হয়ে গেল বাড়ি শুদ্ধ সবাই। পাড়ার লোকের বর দেখতে ঝুটোপুটি লেগে গেল। আর সবাই একবার দেখে এসে গালে হাত দিয়ে বসলো। হায় ভগবান, কি বঞ্চিত অদৃষ্ট মেয়েটার। এই স্বামীর হাতে পড়তে পেল না, না সাপ না ব্যাঙ হয়ে বসে রইল। সতু উঠে বসে বলে, কি পাগলের মতো বকছো ঠাকুমা? সত্যি বরটার সঙ্গে সত্যি বিয়ে হলো না? তুই এক খ্যাপা, তাই কখনো হয়? বাপ একবার দানের মন্তর পড়ে ফেলেছে, আবার পড়বে নাকি? বরপক্ষকে চেপে ধরা হলো, বিলম্ব কিসের? কুলীন কন্যার লগ্নভ্রষ্ট করিয়ে দাও, জীবন নষ্ট করে দাও, এমন আক্কেল? ওরা হাত জোড় করে বলল, উপায় ছিল না, গঙ্গায় সাঁড়াসাঁড়ির বান ডেকেছিল, মাঝিরা নৌকো ছাড়তে চায়নি। বেশ হয়েছে, এখন কলা খাও, কোণে হাত ছাড়া। দুপক্ষে বিরাট এক বচসা। ওরাও দোষ মানবে না, এরাও দোষ মানিয়ে ছাড়বেন। কথা থেকে বচসা, হাতাহাতি, শেষ পর্যন্ত লাঠালাঠির জোগাড়। কি না পাড়ার আর কারুর মেয়ে বিয়ে করে যাও। বরের কপালের চন্দন মুছে গিয়েছিল, বেগনি বেনারসি জোড় ঘামে ভিজে সপসপ করছিল। সে হাত জোড় করে বলল,
মার্জনা করবেন, এই গোর্ফ গ্রামে বিয়ে করবার বাসনা আমার মিটে গেছে। কিন্তু শুধু বলছিলাম, সেই মেয়েটিকে একবার দেখা যায় না? মেয়েটি? কোন মেয়েটি? বর সবিনয়ে বলল, আজকের পাত্রীটি। কি? যত বড় মুখ নয় তত বড় কথা। অর্বাচীন বেল্লিক বর্বর, পরস্ত্রীর মুখ দেখতে চাও তুমি? সবাই এই মারে তো এই মারে। এই সময় হঠাৎ এক কাণ্ড ঘটে গেল। বাহিরের উঠোনে যেখানে বরের আসর ছিল, সেইখানে উন্মাদিনীর মতো ছুটে এলেন বীরেশ্বরী, চেলি পরা ফুলেশ্বরীকে হিড় হিড় করে টানতে টানতে। কাঁদতে কাঁদতে চিৎকার করে বলে উঠলেন, কারো কথা তুমি শোনো না বাবা, এই আমি আমার মেয়েকে তোমার হাতে তুলে দিচ্ছি। তুমি ওকে নিয়ে নৌকো করে পালাও, সুতনুটিতে গিয়ে অগ্নি নারায়ণ সাক্ষী করে ওকে বিয়ে করো। তুমি ওর প্রকৃত স্বামী। হই হই রব উঠল। মুখুজ্জেমশাই খড়ম তুলে স্ত্রী কন্যার দিকে ছুঁড়তে যাচ্ছিলেন। কে যেন ধরে নিবৃত্ত করল। ফুলেশ্বরীর কাকা রব তুলে হুকুম দিল, দোরে তালা চাবি দিয়ে রেখে দাও। কে ছেড়েছে পাগলিকে? দুজনকেই দোরে চাবি দিয়ে রাখো। দুজন দাসী এসে ওদের টানতে টানতে ভেতরে নিয়ে গেল। কিন্তু ততক্ষণে রাজমোহনের মনের বাসনা পূর্ণ হয়েছে, কোণে দেখে নিয়েছে। দেখে বোধ হয় ভাবল, এ কি মেয়ে, মরি মরি, এ মেয়ের জন্যে লড়াই করা যায়, মান খুইয়ে খোসামত করা যায়। তা করেছিল নাকি অনেক কাকুতি মিনতি, বলেছিল ফুল গাছের সঙ্গে বিয়ে আবার বিয়ে। মিথ্যে লোকাচারের বশে আপনার এমন সর্বসুলক্ষণাক্রান্তা কন্যার জীবন একেবারে মাটি করে দেবেন না, আপনি আমার হাতে তুলে দিন। রামতারণ বললেন, মিথ্যা লোকাচার নয়, সত্য ধর্ম। এক কন্যার নামে দুবার সম্প্রদান মন্ত্র পাঠ করা যায় না। নিজের সন্তানের সুখ দুঃখ দেখবেন না? রামতারণ বললেন, সুখ দুঃখ দেখবার মালিক কি আমি? এখন না হয় তোমার প্রস্তাব মতো কাজ করলাম। ফিরতি যাত্রাপথে তুমি যে নৌকোডুবি হয়ে গঙ্গায় নিমজ্জিত হবে না, তার নিশ্চয়তা কি? নিশ্চয়তা অবশ্য কিছুই নেই। বর মাথা হেঁট করে বসে থাকলো, কিন্তু ফুলেশ্বরীর সেই মুখ মনে করে যেন স্থির থাকতে পারছিল না। কাজেই ফের বলল, আর একবার বিবেচনা করুন। রামতারণ অটল অচল। বললেন, রামতারণ মুখুজ্জে কখনো এক কাজের জন্যে দুবার বিবেচনা করে না। যা করেছি ভেবে বুঝেই করেছি। আমি স্ত্রীলোক নই যে স্নেহে অন্ধ হব। আমি মেনে নিয়েছি আমার কন্যার এই ভবিতব্য। বর মাথা হেঁট করে ফিরে গেল সাঙ্গপাঙ্গ নিয়ে। বরযাত্রীদের নাকি আর গোলমাল করতে দেয়নি। আরও শুনেছি, সত্যি মিথ্যে জানি না, দিদিমার মা নাকি গোলমালের মধ্যে লুকিয়ে মেয়েকে চেলি ছাড়িয়ে সাদা কোরা শাড়ি পরিয়ে খিড়কির দরজা দিয়ে বেরিয়ে পড়েছিলেন, মেয়েকে ঘাটে বাঁধা বরের নৌকোয় তুলে দিয়ে নিজে গঙ্গায় ডুবে মরবেন বলে। ফুলেশ্বরীও নাকি আপত্তি করেনি, কিংবা হয়তো করেছিল, কে জানে। কিন্তু এদের কড়া পাহারার চোখ এড়িয়ে পারল না, ধরা পড়ল। তখন তাদের সত্যি চাবি দিয়ে রেখে দেওয়া হলো। তারপর আস্তে আস্তে সবাই সামলালো। ফুলেশ্বরী সধবা গিন্নিদের সঙ্গে ভিড়ে গেল, সধবার মান মর্যাদা পেল। লোকের বিয়ের এও হলো, শ্রী গড়ল, বরণডালা সাজালো, 5 জনের সঙ্গে আলতা সিঁদুর পরে বেড়ালো। আবার আর একদিন গন্ধরাজ গাছটা শুকিয়ে মরে যেতে ঘাটে গিয়ে শাঁখা ভেঙে নোয়া ফেলে সিঁদুর মুছে বিধবাদের দল ভারী করল। হোপলেস, গাছ মরে গেল বলে বিধবা? সতু হতাশভাবে বলে, এরাই সব ছিলেন তখনকার মহা পণ্ডিত, শাস্ত্রজ্ঞ, বেদজ্ঞ। ছি ছি। নবদুর্গা হাসলেন, তখনকার তো সবটাই ছি ছি। নইলে জলজ্যান্ত গাছটা নিত্য যার পায়ে জল ঢালে ফুলেশ্বরী হঠাৎ ঝলসে পুড়ে কাঠ হয়ে গেল কেন? কাজটা জ্ঞাতি 70-এর কাজ। গাছটা মরলে মুখুজ্জে মশাই মেয়েকে বিধবা হতে দেন কি না দেখবার জন্যে জ্ঞাতিরা নাকি কোনো তক্কে এসে গাছের গোড়ায় গন্ধক পুঁতে দিয়ে গিয়েছিল। ফুলন্ত গাছটা পুড়ে মরল, ফুলিরও কপাল পুড়ল। সতু ভুরু কুঁচকে বলে, সেই বৈধব্য তিনি মানলেন?
ও মা, শোনো কথা। নবদুর্গা চোখ কপালে তোলেন। মানবে নাকি? রোজ প্রাতকালে সেই গাছের গোড়ায় জল ঢেলে তবে জলগ্রহণ করত। স্বামী জ্ঞানে গলবস্ত্র হয়ে দুবেলা প্রণাম করত। ছি ছি ছি! তা তোরা এখন ছি বললে কি হবে? যে কালের যে আচার। আচ্ছা, তিনি সেই বাপের মুখ আর দেখেছিলেন? এই দেখো খ্যাপার কথা, চিরটা কাল তো তিনি তাঁর বাপের সংসার মাথায় করে রেখেছিলেন। তেমনি আবার তাঁকেও দেশশুদ্ধ লোক মাথার মণি বলে গণ্য করেছে। ফুল ঠাকুরনের ভয়ে বাঘে গরুতে এক ঘাটে জল খেত। সতু কি বলতে যাচ্ছিল, হঠাৎ কল কোলাহল করতে করতে হুড়মুড়িয়ে ঘরে ঢুকলো ঝুমঝুমি আর বুলবুল। হই হই করে বলে উঠল, এই সতু, তুই এখানে খোকার মতো ঠাকুমার কোলে শুয়ে আছিস? বলেছিলি যে আমাদের পত্রিকার জন্য সেই চুল বড় লেখক বন্ধুর কাছ থেকে একটা গল্প আদায় করে দিবি। সতু উঠে বসে হাই তুলে বলে, ওকে আর বলতে হবে না ছোড়দি, আমি নিজেই তোদের পত্রিকায় গল্প লিখব। তুই তুই লিখবি গল্প? হেসে গড়িয়ে পড়ল ওরা। সতু গম্ভীরভাবে বলল, হাসবার কিছু নেই। বাড়ির মধ্যেই একটি গল্পের ঝুলি আবিষ্কার করে ফেলেছি আমি। তার থেকে একটি একটি করে বার করব আর তোদের পত্রিকার পাতা ভরাবো। আহারে, পাতা ভরানো নিয়েই সব বুঝি। তবে আবার কি, দেখিস না, দুদিন পরেই এই সতু বাণুজ্যের কি নামখানা হয়।